সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা বিভিন্ন প্রকার কিউবিক সিস্টেম, একক চিহ্নিতকরণ, ত্রিমাত্রিকভাবে কিভাবে একক চিহ্নিতকরণ করা হয় সেগুলো আমরা শিখেছিলাম। আজকে আমরা শিখব যে একক কোষগুলো আমরা জেনে এসেছি, সেই একক কোষের ক্ষেত্রে এক একটি একক কোষে কতগুলো করে কণা থাকে, সে কণার সংখ্যা কী করে গণনা করা হয় সেগুলো আজকে আমরা শিখব। প্রথমে ধরো একটা একক কোষ আঁকছি। ধরো এই একটা একক কোষ। একক কোষে ধরো কণিক বিন্দুতে কি রয়েছে, উপাদান কণিকাগুলো রয়েছে। যদি একক কোষে উপাদান কণিকাগুলো থাকে, কণিক বিন্দুতে কোথায় রয়েছে, উপাদান কণিকাগুলো একক কোষের কণিক বিন্দুতে অবস্থান করে। এবার এক একটি কণা দিয়ে মোট 8টি একক কোষ উৎপন্ন করা হয়। কটা করা যায় 8টি, অর্থাৎ একটি কণিক বিন্দুতে অবস্থিত একটি কণা একক কোষ 8খানা একক কোষ তৈরি করতে ব্যবহৃত হয়। তাহলে একটি কণা যদি 8টি একক কোষ তৈরি করতে ব্যবহৃত হয়, তাহলে একটি একক কোষ তৈরি করতে এক একটি কণার অবদান কতটা হবে। তাহলে কণিক বিন্দুতে অবস্থিত কণার ক্ষেত্রে একটি কণার অবদান কত, 1/8 অংশ। তার কারণ কি, যেহেতু একটি কণা দিয়ে 8টি একক কোষ উৎপন্ন হয়, বা একটি কণিক বিন্দুতে অবস্থিত একটি কণা 8টি একক কোষ উৎপন্ন করতে ব্যবহৃত হয়, তাহলে একটি একক কোষ উৎপন্ন করতে যে তার অবদান সেটা কত, 1/8 অংশ। ঠিক একইভাবে ধরো দেহের কেন্দ্রে কণা রয়েছে, তাহলে দেহের কেন্দ্র যদি কণা থেকে থাকে, তাহলে এই কণাটির জন্য কতটা অবদান হবে। একটু আমরা দেখলাম যে কণিক বিন্দুতে যে কণাগুলো রয়েছে তার অবদান পেলাম। এবার দেহের কেন্দ্রে যদি কোনো একটি কণা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে ওই কণাটির জন্য কতটা অবদান রয়েছে সেটা আমরা দেখব। দেহের কেন্দ্রে যে একটি কণা রয়েছে, একটি কণা দিয়ে কেবলমাত্র একটি একক কোষে উৎপন্ন করা যায়। তাহলে এক্ষেত্রে বলা যায় যে দেহের কেন্দ্রে যে একটি কণা রয়েছে, সে একটি কণা পুরোটাই অবদান রাখে একটি একক কোষ তৈরির ক্ষেত্রে। তাহলে দেহের কেন্দ্রে অবস্থিত কণার জন্য অবদান কতটা রয়েছে, কণার অবদান কতটা রয়েছে, 1 অংশ। আচ্ছা, এরপর দেখে নিই যে পৃষ্ঠের কেন্দ্রে যদি কণা থাকে, উপাদান কণা, তাহলে সেক্ষেত্রে কতটা অবদান রয়েছে। পৃষ্ঠের কেন্দ্র কি উপাদান কণিকা থাকতে পারে। তাহলে ধরো কোনো একটা ক্লাসের পৃষ্ঠের কেন্দ্রে উপাদান কণিকাগুলো রয়েছে। এবার এই যে পৃষ্ঠের কেন্দ্রে যে একটা উপাদান কণিকা দেখতে পাচ্ছ, এই একটি কণা দিয়ে 2টি একক কোষ উৎপন্ন হয়। তাহলে এখানে একটি কণা কটি ইউনিট সেল তৈরি করতে ব্যবহৃত হচ্ছে, 2টি ইউনিট সেল তৈরি করতে ব্যবহৃত হচ্ছে। তাহলে পৃষ্ঠের কেন্দ্রে একটি ইউনিট সেল তৈরি করার জন্য একটি কণার অবদান সেটা কত হবে, 1/2 অংশ। তাহলে পৃষ্ঠের কেন্দ্রে অবস্থিত কণার ক্ষেত্রে
অবদান কত? 1/2 অংশ। তাহলে আমরা কি দেখলাম যে উপাদান কণিকাগুলো যখন কণিক বিন্দুতে অবস্থান করবে বা দেহের কেন্দ্রে বা অবস্থান করবে বা যখন পৃষ্ঠের কেন্দ্রে অবস্থান করবে, তাহলে সেক্ষেত্রে একটি একক কোষ তৈরি করতে কণাগুলো একটি কণার অবদান কতটা রয়েছে সেটা আমরা হিসাব করে দেখলাম। তাহলে কি দেখতে পেলাম? কণিক বিন্দুতে একটি কণা একটি একক কোষ তৈরি করতে অবদান রাখে 1/8 অংশ। দেহের কেন্দ্রে যে কণাটি রয়েছে সেটা পুরোটাই অংশগ্রহণ করে, অর্থাৎ পুরোটাই 100% এক অংশ। পৃষ্ঠের কেন্দ্রে অবস্থিত যে কণাটি রয়েছে, পৃষ্ঠের কেন্দ্রে কণার ক্ষেত্রে একটি ইউনিট সেল বা একটি একক কোষ তৈরি করতে অবদান রাখে 1/2 অংশ। এবার আমরা দেখব যে বিভিন্ন প্রকার যে কিউবিক সিস্টেম রয়েছে, সেই কিউবিক সিস্টেমের একক কোষে কতগুলো করে কণা থাকে। ঠিক এর আগের ক্লাসে আমরা যেমন দেখেছিলাম যে কিউবিক সিস্টেমগুলো কি 3 ধরনের হয়। একটা সাধারণ কিউবিক কোষ বা সিম্পল কিউবিক সিস্টেম, তাই তো? সাধারণ কিউবিক সিস্টেমের ক্ষেত্রে কি হয় যে উপাদান কণিকাগুলো কেবলমাত্র কৌণিক বিন্দুগুলোতে অবস্থান করে। এবং তোমরা জানো যে কিউবিক সিস্টেম কখন হয়? যখন অক্ষ তিনটি ছেদাংশের দৈর্ঘ্য এ বি সি প্রত্যেকেই কি সমান হয় এবং তাদের যে অন্তর্বর্তী কোণ আলফা বিটা গামা সবগুলোই কত করে হয়? 90 ডিগ্রি করে হয়। তো এখানে আমি একটা সিম্পল কিউবিক সিস্টেম আঁকলাম যেখানে প্রত্যেকটা কৌণিক বিন্দুতে উপাদান কণিকাগুলো থাকবে। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে 8টি কণিক বিন্দু রয়েছে এবং 8টি কণিক বিন্দুতে 8টি উপাদান কণিকা রয়েছে। একটি কণার একটি ইউনিট সেল তৈরি করতে অবদান কত? তাহলে একটি কণার ক্ষেত্রে একটু আগে আমি জানলাম কত? একটি কণার অবদান কত? 1/8 অংশ একটু আগে পেলাম। এখানে 8টি কণা রয়েছে। কটি কণা রয়েছে? 8টি কণা। তাহলে 8টি কণার মোট অবদান কত পাবো আমরা? 8 গুণিত 1/8 সমান 1। অর্থাৎ এই ধরনের ইউনিট সেলের ক্ষেত্রে বা সাধারণ কিউবিক সিস্টেমের একক কোষের ক্ষেত্রে আমরা যদি মোট কণার সংখ্যা গণনা করে থাকি যে একটা একক কোষে মোট কণা কতগুলো হবে, তাহলে মোট কণা কতগুলো হবে? একটা কণার জন্য আমরা পাচ্ছি 1/8 অংশ। তাহলে 8টার জন্য কত পাবো? 8 গুণিত 1/8 অর্থাৎ একটি। তাহলে মোট কণার সংখ্যা কত হবে? একটি হবে। তাহলে এক্ষেত্রে একক কোষে কণার সংখ্যা কত হবে? সমান সমান একটি। তাহলে আমরা কি দেখতে পেলাম যে সাধারণ যে কিউবিক সিস্টেম তার যে একক কোষ, সেক্ষেত্রে একটি একক কোষে মোট কণার সংখ্যা গণনা করে দেখলে কত হয়? একটি কণা হয়। এরপর আমরা দেখব যে দেহকেন্দ্রিক কিউবিক সিস্টেমের ক্ষেত্রে একক কোষে কতগুলো করে কণা থাকে। এবার চলে আসো দেহকেন্দ্রিক কিউবিক সিস্টেম, যাকে বলা হচ্ছে বিসিসি, বডি সেন্টার কিউবিক। বডি সেন্টার কিউবিক সিস্টেমের ক্ষেত্রে ঠিক কণিক বিন্দুতে যেমন কণাগুলো অবস্থান করে, ঠিক একইভাবে দেহের যে কেন্দ্র রয়েছে সেখানেও একটি কণা অবস্থান করে। আচ্ছা, মোটামুটি আঁকলাম। আচ্ছা দেখো, তাহলে এখানে 8টি কণিক বিন্দু যেমন 8টি কণা রয়েছে, ঠিক একইভাবে দেহের যে কেন্দ্র রয়েছে সেখানেও একটি কণা অবস্থান করে। তাহলে কি বললাম যে দেহের কেন্দ্রে যে একটি কণা রয়েছে সেই একটি কণার জন্য অবদান কত? তাহলে দেহের কেন্দ্রের কণার ক্ষেত্রে অবদান কত? 1 অংশ। পুরোটাই কি 100% ও একটা ইউনিট সেল তৈরি করতে ও ব্যবহৃত হয়। এছাড়াও যে 8টি কণা রয়েছে, এই 8টি কণার জন্য আমরা মোট কটি কণা পেলাম? 8 গুণিত 1/8, তাই তো? তাহলে 8টি কণার জন্য মোট কণার সংখ্যা পেলাম 8 গুণিত 1/8 এবং দেহের কেন্দ্রে যে একটি কণা রয়েছে এই একটি কণায় পুরো একটি একক কোষ তৈরি করতে ব্যবহৃত হয়। তাহলে বিসিসি
এটা কি বিসিসি কিউবিক সিস্টেম, অর্থাৎ বডি সেন্টার কিউবিক সিস্টেমের ক্ষেত্রে তাহলে একক কোষে মোট কণার সংখ্যা কত হবে? তাহলে মোট কণার সংখ্যা সমান সমান কত হবে? 8 গুণিত 1/8 প্লাস 1, অর্থাৎ 8 কোণে যে আটটি কণিবিন্দু যে 8টি কণা রয়েছে, তাই 8টি কণার কণিবিন্দু থাকার জন্য মোট যে কণার সংখ্যা সেটা হচ্ছে 8 গুণিত 1/8, এবং দেহের কেন্দ্রে যে একটি কণা রয়েছে এই একটি কণা পুরোটাই একটি একক কোষ তৈরি করতে ব্যবহৃত হয়। তাহলে মোট কণার সংখ্যা কত হবে? 1 প্লাস 1 সমান কত? 2টি। তাহলে কি দেখতে পেলাম যে বিসিসি বডি সেন্টার কিউবিক সিস্টেমের ক্ষেত্রে একক কোষে মোট কণার সংখ্যা কটি হবে? 2টি হবে। এরপরে দেখে নিই আমরা এফসিসি অর্থাৎ ফেস সেন্টার কিউবিক সিস্টেমের ক্ষেত্রে একক কোষে কতগুলো করে কণা থাকে। এফসিসি ক্লাসের ক্ষেত্রে কৌণিক বিন্দুগুলোতে যেমন কণাগুলো অবস্থান করে, ঠিক একইভাবে প্রত্যেকটা যে পৃষ্ঠ রয়েছে 6টি পৃষ্ঠ, প্রত্যেকটা পৃষ্ঠের কেন্দ্রে কি কণাগুলো অবস্থান করে। তাহলে এটা উপরের পৃষ্ঠ, এটা নিচের পৃষ্ঠের কেন্দ্রে থাকবে ডান দিক বাঁ দিক, এই উত্তর দিকের পৃষ্ঠ, আর এই হচ্ছে দক্ষিণ দিকের পৃষ্ঠ। অর্থাৎ 6টি যে পৃষ্ঠ রয়েছে সেই 6টি পৃষ্ঠের প্রত্যেকটি পৃষ্ঠের কেন্দ্রে কি উপাদান কণিকাগুলো অবস্থান করে। তাহলে এক্ষেত্রে এফসিসি ক্লাসের ক্ষেত্রে মোট যে কণার সংখ্যা সেটা আমরা গণনা করব। তাহলে কি দেখতে পেলাম যে 8টি কৌণিক বিন্দুতে যে 8টি কণা রয়েছে এই 8টি কণার জন্য কণার সংখ্যা কত হচ্ছে? 8 গুণিত 1/8 কৌণিক বিন্দুর কণার ক্ষেত্রে, তাই তো? কণার ক্ষেত্রে মোট কণার সংখ্যা কত পেলাম? 8 গুণিত 1/8। এছাড়াও প্লাস কি 6টি পৃষ্ঠে 6টি কণা অবস্থান করে এবং এক একটি কণার অবদান একটি ইউনিট সেল তৈরি করতে কত? তাহলে পৃষ্ঠের কেন্দ্রের কণার অবদান হাফ অংশ। এখানে 6টি পৃষ্ঠে 6টি কণা রয়েছে, তাহলে 6টি কণার মোট অবদান কত হবে? 6 গুণিত 1/2 সমান 3। অর্থাৎ 6টি এই পৃষ্ঠের কেন্দ্রে যে কণাগুলি রয়েছে এই পৃষ্ঠের কেন্দ্রে 6টি কণার জন্য মোট যে আমরা কণার সংখ্যা পাবো একক কোষের ক্ষেত্রে সেই কণার সংখ্যা কত হবে? 3টি হবে। তাহলে এফসিসি ক্লাসের ক্ষেত্রে মোট যে কণার সংখ্যা সে মোট কণার সংখ্যা কত হবে? 8 গুণিত 1/8 প্লাস 6 গুণিত হাফ, তার মানে কি 1 প্লাস 3 সমান সমান 4টি। অর্থাৎ এফসিসি বা পৃষ্ঠকেন্দ্রে কিউবিক সিস্টেমের ক্ষেত্রে একক কোষে মোট যে কণার সংখ্যা হবে সে মোট কণার সংখ্যা কত হবে? 4টি। তাহলে আমরা কি দেখলাম যে সাধারণ কিউবিক সিস্টেমের ক্ষেত্রে একক কোষে মোট কণার সংখ্যা হচ্ছে 1টি, দেহকেন্দ্রিক কিউবিক সিস্টেমের ক্ষেত্রে একক কোষে মোট কণার সংখ্যা হচ্ছে 2টি, এবং এফসিসি অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক সিস্টেমের ক্ষেত্রে একক কোষে মোট কণার সংখ্যা হচ্ছে 4টি। এবার আমরা দেখব যে কোনো একটা ক্লাসাকার যৌগে একক কোষে উপস্থিত কণার সংখ্যা থেকে কি করে যৌগের সংকেত নির্ণয় করা যায়। অর্থাৎ কণার সংখ্যা থেকে আমরা কোনো একটা ক্লাসাকার যৌগের তার সংকেত নির্ণয় করব। ধরো কোনো একটা ক্লাস রয়েছে যার রাসায়নিক সংকেত এ বি, তাহলে যদি কোনো একটা ক্লাস যার রাসায়নিক সংকেত যদি এ এবং বি হয়, যেখানে হচ্ছে এ হচ্ছে একটা উপাদান কণিকা এবং বি হচ্ছে আরেক ধরনের উপাদান কণিকা, এই দু ধরনের উপাদান কণিকা মিলে কি হয়? ক্লাসটি উৎপন্ন হয়েছে। এবং ওই ক্লাসে যদি রাসায়নিক সংকেত এ বি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারবো যে একক কোষে এ এর কণা এবং ওই একক কোষে বি এর কণার অনুপাত যদি আমরা বের করি, অনুপাত কত হবে? 1:1।
ঠিক উল্টোভাবে এটা বলতে পারি যে একক কোষে যদি এ এবং বি এর কণার অনুপাত আমরা পেয়ে থাকি 1:1, তাহলে ওই একক কোষের রাসায়নিক সংকেত হবে এ বি। ঠিক একইভাবে কোনো একটা ক্লাসের রাসায়নিক সংকেত যদি হয়ে থাকে AB3, তাহলে এ কণা এবং বি কণার সংখ্যার অনুপাত একক কোষের ক্ষেত্রে, মানে একটি একক কোষে এ কণা এবং বি কণার সংখ্যার যে অনুপাত সেটি কত হবে? 1:3 হবে। অর্থাৎ তাহলে কি বলতে চাচ্ছি যে এর কণার সংখ্যা এবং বি এর কণার সংখ্যা যদি আমরা একক কোষের সংখ্যার যে অনুপাত সেটা যদি আমরা অনুপাত পেয়ে থাকি, তাহলে এ কণা যতগুলো অবস্থান করবে একক কোষে, বি এর কণাগুলো তার 3 গুণ অবস্থান করবে ওই একক কোষের ক্ষেত্রে। ঠিক এটাও এইভাবে বলতে পারি যে আমরা ওই অনুপাত থেকে আবার ওই একক কোষের রাসায়নিক সংকেত আমরা নির্ণয় করতে পারি। তাহলে যদি এ এবং বি এর কণার সংখ্যার অনুপাত যদি একক কোষে আমরা পেয়ে থাকি 1:3, তাহলে ওই ক্লাসের রাসায়নিক সংকেত কি হবে? AB3। তাহলে এইভাবে আমরা কণার সংখ্যা অনুপাত থেকে বা তার সংখ্যা থেকে আমরা কি কোনো একটা ক্লাসের রাসায়নিক সংকেত কি হবে সেটা আমরা নির্ণয় করতে শিখলাম। এবার আমরা দেখব যে সন্নিবেশ ভগ্নাংশ। বিভিন্ন প্রকার যে কিউবিক সিস্টেমগুলো দেখলাম, সে বিভিন্ন প্রকার কিউবিক সিস্টেমে একক কোষে আমরা কণার সংখ্যা কি পেলাম? বিভিন্ন পেলাম। এবং প্রত্যেকটা কিউবিক সিস্টেমের ক্ষেত্রে এবার আমরা কি বের করব? সন্নিবেশ ভগ্নাংশ। তো সন্নিবেশ ভগ্নাংশ সন্নিবেশ ভগ্নাংশ কি? এটাকে বলা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন। সন্নিবেশ ভগ্নাংশ বা প্যাকিং ফ্র্যাকশন কি? যে কোনো একটি একক কোষে মোট আয়তনের যে ভগ্নাংশ, কোনো একটি একক কোষের মোট আয়তনের যে ভগ্নাংশ কণাগুলি দখল করে তাকে সন্নিবেশ ভগ্নাংশ বা প্যাকিং ফ্র্যাকশন বলে। এরপরে আমরা জানব সন্নিবেশ দক্ষতা। সন্নিবেশ দক্ষতা কি? কোনো একটা একক কোষে মোট আয়তনের যে অংশ কণা দ্বারা পূর্ণ থাকে তার শতকরা পরিমাণ। তাহলে ওটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, তাহলে ওই শতকরা পরিমাণকে বলা হবে সন্নিবেশ দক্ষতা বা প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি বলে। তাহলে কি বললাম যে সন্নিবেশ দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা কি? যে কোনো একটা একক কোষে মোট আয়তনের যে অংশ কণা দ্বারা পূর্ণ থাকে তার শতকরা পরিমাণকে সন্নিবেশ দক্ষতা বা প্যাকিং দক্ষতা বলে। তাহলে এটাকে যদি আমরা লিখিত রূপ দিই তাহলে কি হবে? একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই একক কোষের মোট আয়তন ইন্টু 100। তাহলে সন্নিবেশ দক্ষতা যখন আমরা বের করব, তাহলে একক কোষের মোট আয়তনের যে অংশ কণা দ্বারা পূর্ণ থাকে তার শতকরা পরিমাণকে বলবো সন্নিবেশ দক্ষতা বা প্যাকিং দক্ষতা। তাহলে এইভাবে আমরা কোনো একটা ক্লাসের একক কোষের সন্নিবেশ ভগ্নাংশ কত, সন্নিবেশ দক্ষতা কত, সেটা আমরা নির্ণয় করব। এরপরের ক্লাসে আমরা বিভিন্ন প্রকার যে কিউবিক সিস্টেমগুলো আমরা দেখলাম, সেই কিউবিক সিস্টেমের একক কোষের সিম্পল কিউবিক সিস্টেম একক কোষের ক্ষেত্রে তার প্যাকিং দক্ষতা কত হবে, দেহকেন্দ্রিক কিউবিক সিস্টেমের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা কত হবে, তারপরে এফসিসি বা পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক সিস্টেমের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা কত হবে, সেগুলো আমরা পুরো ক্যালকুলেট হিসাব করে ক্যালকুলেট করে সেগুলোকে আমরা নির্ণয় করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।